আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিস যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 24 এবং প্রেসিস 62 দেখব এবং তার সাথে সাথে বাংলা দুটো সারাংশ দেখব এবং ইংলিশের একটা রিপোর্ট, সেটা হলো কি দি আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইউর টাউন ইন কোভিড-19 প্যান্ডেমিক, মানে কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আপনার শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে সেই নিয়ে একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা সেখানে প্রতিদিন বেসিকে আমরা যে হোম টাস্কগুলো প্রোভাইড করছি সেখানে কিন্তু আপনারা সেই আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন ফার্স্ট যে ট্রান্সলেশন প্যাসেজটা এটা কী বলছে, ফার্স্ট ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন আপনারা, তারপর আমরা শুরু করছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখুন ফার্স্ট এখানে লাইনটা কি বলছে, এখানে বলছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তাহলে এই জন্ম হয় ব্যাপারটা কিন্তু সবসময় প্যাসিভে লিখতে হয়। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে ফার্স্ট ইনডিফিনাইটের প্যাসিভে আমরা করব। কে জন্মগ্রহণ করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই হিসেবে করা হচ্ছে। দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন এবারে কি 15ই সেপ্টেম্বর, তাহলে অন 15th সেপ্টেম্বর। ঠিক আছে, অন 15th সেপ্টেম্বর ইন 1876। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে কি বলছে, কোথায় বলছে কি ইন দি ভিলেজ অফ দেবানন্দপুর, মানে দেবানন্দপুর গ্রামের, এই যে বলতে চাইছে যে কি হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে, সেটাকে আমরা কীভাবে লিখছি দেখুন, ইন দি ভিলেজ অফ দেবানন্দপুর মানে দেবানন্দপুর গ্রামে, ইন দি হুগলি ডিস্ট্রিক্ট মানে হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত দেবানন্দপুর গ্রামে, বিষয়টাকে আমরা এইভাবে লিখলাম কি ইন দি ভিলেজ বা অ্যাট দি ভিলেজ অফ দেবানন্দপুর ইন দি হুগলি ডিস্ট্রিক্ট, এরকমও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম? আরেকবার দেখুন বিষয়টাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাবজেক্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ন, প্যাসিভে লিখতে হবে আপনাকে, কারণ জন্মের ব্যাপারটা কিন্তু প্যাসিভে হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ন মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন অন 15th সেপ্টেম্বর ইন 1876 ইন দি ভিলেজ অফ দেবানন্দপুর বা অ্যাট দি ভিলেজ অফ দেবানন্দপুর ইন দি হুগলি ডিস্ট্রিক্ট, মানে হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত দেবানন্দপুর গ্রামে অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম? পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে ভাগলপুরে মাতুলালয়ে তাহার প্রথম জীবন অতিবাহিত হয়। প্রথম জীবন আপনি আর্লি লাইফ লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, বা আর্লি ইয়ার্সও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন কার প্রথম জীবন, এই সাবজেক্টটাকে ভালো করে চুজ করুন, তার প্রথম জীবন এই বিষয়টাকে আপনি সাবজেক্ট হিসেবে চুজ করবেন। তাই করলাম কি হিজ আর্লি লাইফ, এটাকে সাবজেক্ট হিসেবে চুজ করলাম। তিনি অতিবাহিত করেছিলেন, হিজ আর্লি লাইফ, তার জীবনের প্রথম অংশ অতিবাহিত হয়েছিল। তাহলে আপনাকে কিন্তু প্যাসিভে লিখতে হবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ। ঠিক আছে, হিজ আর্লি লাইফ ওয়াজ স্পেন্ট, তার আর্লি লাইফ, তার প্রথম জীবন ওয়াজ স্পেন্ট মানে অতিবাহিত হয়েছিল কোথায়? অ্যাট মাতুলালয় মানে মাতুলালয়ে অফ ভাগলপুর, ভাগলপুরের। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করছি? বা আপনি কিন্তু এখানে যদি আপনি অ্যাক্টিভে করতে চাইতেন তাহলে আপনাকে এইভাবে করতে হতো কি হি স্পেন্ট হিজ আর্লি লাইফ অ্যাট মাতুলালয় অফ ভাগলপুর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? যদি আপনি প্যাসিভে করেন তাহলে কিন্তু এইভাবে করবেন কি হিজ আর্লি লাইফ ওয়াজ স্পেন্ট। ঠিক আছে, তা বাই হিম, এই বিষয়টা আমি আর বাই হিমটা লিখলাম না, বিষয়টাকে উজ্জ্বল রাখলাম। তাহলে প্যাসিভে করলে কিন্তু এইভাবে করতে হবে কি হিজ আর্লি লাইফ ওয়াজ স্পেন্ট, তার যে প্রথম জীবন সেটা অতিবাহিত হয়েছিল অ্যাট মাতুলালয় অফ ভাগলপুর। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম এখানে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল হইতে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া শরৎচন্দ্র স্থানীয় কলেজে ভর্তি হন। তাহলে ভর্তি হয়েছিলেন। ঠিক আছে, উত্তীর্ণ হইয়া এই বিষয়টাকে আপনি কিভাবে করবেন? পার্টিসিপেল হিসেবে কিন্তু করবেন। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে, ভালো করে লক্ষ্য করুন। কি আফটার পাসিং দি এন্ট্রান্স এক্সামিনেশন, মানে পাসিং আফটার পাসিং দি এন্ট্রান্স এক্সামিনেশন, তার মানে হচ্ছে কি এই যে বলছে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া, সেটাই বলা হলো কি আফটার পাসিং দি এন্ট্রান্স এক্সামিনেশন ইন দি সেকেন্ড ডিভিশন মানে দ্বিতীয় বিভাগে। ঠিক আছে, ইন দি সেকেন্ড ডিভিশন কোথা থেকে? ফ্রম টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল, বিষয়টাকে কিন্তু আগে আমরা লিখে নিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? এবারে দেখুন কে ভর্তি হয়েছিলেন? শরৎচন্দ্র। তাহলে সাবজেক্ট হচ্ছে শরৎচন্দ্র, সেটাকে লেখা হলো কি শরৎচন্দ্র। এবারে কিন্তু সাবজেক্ট শুরু হচ্ছে শরৎচন্দ্র গট অ্যাডমিটেড, এইভাবে করলাম গট অ্যাডমিটেড, অ্যাডমিটেড গট অ্যাডমিটেড, তাহলে কী হয়েছিলেন?
ভর্তি হয়েছিলেন কোথায়? টু দি লোকাল কলেজ, মানে স্থানীয় কলেজে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হচ্ছে? তাহলে এই যে বিষয়টা বলছে যে কি প্রথমে যে বিষয়টা বলো, টি.এন. জুবিলি কলেজের স্কুল হইতে দ্বিতীয় বিভাগের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া, এই বিষয়টাকে আমরা ফার্স্ট লিখে নিলাম। তারপরে কিন্তু কিভাবে করছি, ফার্স্ট ইনডিফিনাইটের বিষয়টাকে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কিন্তু আর্থিক অসচ্ছলতা বশত ইনি বেশি দূর পড়িতে পারেন নাই। এই বিষয়টা ভালো করে দেখুন কিভাবে করা হচ্ছে। কিভাবে বলছে এখানে যে কি বাট ডিউ টু ফাইন্যান্সিয়াল মিজারিজ, মানে আর্থিক অসচ্ছলতা বশত। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। ইনি বা তিনি বেশি দূর পড়িতে পারেন নাই, তাহলে তিনি বেশি দূর পড়িতে পারেন নাই, তাহলে মানে তার ক্ষমতা ছিল না। তাহলে আপনাকে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, কারণ এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে। তাহলে পাস্ট অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই আপনাকে কি আনতে হবে? কুড আনতে হবে। ঠিক আছে, পারেননি তাই কুড নট। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে হি কুড নট স্টাডি ফর, সে বেশি দূর পড়তে পারেনি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলছে দেখুন, এফ এ পড়িতে পড়িতে পাঠ সমাপ্ত করিতে বাধ্য হন। তাহলে তিনি বাধ্য হয়েছিলেন, কিছুর দ্বারা তাকে বাধ্য করা হয়েছিল, তাই না? পরিস্থিতির দ্বারা তিনি বাধ্য হয়েছিলেন, তাই আপনাকে কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে হবে। ঠিক আছে, তাহলে হি ওয়াজ ফোর্সড, মানে তিনি বাধ্য হয়েছিলেন টু ফিনিশ করতে বা সমাপ্ত করতে। কি সমাপ্ত করতে? হি স্টাডিজ, তার পড়াশোনাকে, ওয়াইল স্টাডিং এফ এ, যখন তিনি এফ এ পড়ছিলেন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। ওয়াইল কেন ইউজ করলাম? হোয়াইল কিন্তু এই যখন হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে করা হচ্ছে। হোয়েন কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, বিষয়টা দেখবেন হোয়েন আর হোয়াইলের ব্যাপারটা কখনো হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম। তাহলে বাট ডিউ টু ফাইন্যান্সিয়াল মিজারিজ, মানে তার আর্থিক অসচ্ছলতা বশত, হি কুড নট স্টাডি ফর, তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি। হি ওয়াজ ফোর্সড, তিনি বাধ্য হয়েছিলেন টু ফিনিশ হিজ স্টাডিজ, তার স্টাডিটাকে ফিনিশ করতে, ওয়াইল স্টাডিং এফ এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে ইহার কয়েক বৎসর পরে শরৎচন্দ্র রেঙ্গুরে যাত্রা করেন। দেখুন এই বিষয় এই পর্যন্ত আগে দেখুন কিভাবে করা হচ্ছে। ইহার কয়েক বছর পরে, তাহলে আফটার আ ফিউ ইয়ার্স লেটার অফ ইট, মানে এর কয়েক বছর পরে, আফটার বা আ ফিউ ইয়ার্স লেটার অফ ইট। ঠিক আছে, আ ফিউ ইয়ার্স লেটার অফ ইট, মানে এর কিছু বছর পরে কে? শরৎচন্দ্র যাত্রা করেছিল, তাই লিখতে হবে শরৎচন্দ্র ট্রাভেলড, মানে শরৎচন্দ্র যাত্রা করেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। শরৎচন্দ্র ট্রাভেলড কোথায়? টু র্যাঙ্গুন, র্যাঙ্গুনে যাত্রা করেছিল। ঠিক আছে, তারপরে কি বলছে এবং সেখানে, এই যে বিষয়টা বলছে এখানে আমি কিভাবে করলাম দেখুন, হোয়ার, যেখানে, হি জয়েন্ট টু দি অ্যাকাউন্ট জেনারেলস অফিস, যেখানে কিনা সে অ্যাকাউন্ট জেনারেলের অফিসে কর্মে যোগ দেয়। এই বিষয়টা কিন্তু এইভাবে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আপনি যদি অ্যান্ড দিয়ে করতে চাইতেন তাহলে কিন্তু অ্যান্ড দেয়ার দিয়ে কিন্তু লিখতে হবে। আপনি যদি রেঙ্গুনের পরে অ্যান্ড দেন তাহলে আপনাকে লিখতে হবে কি অ্যান্ড দেয়ার হি জয়েন্ট টু দি অ্যাকাউন্ট জেনারেলস অফিস। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কিছুদিন পরে ওই কার্যে ইস্তফা দিয়া তিনি স্বদেশে ফিরিয়া আসেন। দেখুন কিভাবে বলা হচ্ছে এইখানে, কিছুদিন পরে। এই বিষয়টা আপনি দুভাবে করতে পারেন, এক পার্টিসিপেল হিসেবে সিঙ্গেল সেন্টেন্সে করতে পারেন, সিম্পল সেন্টেন্সে, আর কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু করতে পারেন। দেখুন আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্সে করছি। আ ফিউ ডেজ লেটার, মানে কিছুদিন পরে, হি রিজাইন্ড দি জব, মানে সে জবে ইস্তফা দেয়, অ্যান্ড রিটার্ন টু হিজ হোমল্যান্ড, এবং তার হোমল্যান্ড বা স্বদেশে ফিরে আসে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আপনি যদি এখানে কম্পাউন্ডে না করে যদি আপনি পার্টিসিপেলে সিম্পল সেন্টেন্সে করতে চাইতেন তাহলে কিন্তু এই যে ইস্তফা দিয়ে আপনাকে কিন্তু পার্টিসিপেল করতে হবে কি আ ফিউ ডেজ লেটার, এরকমভাবে ফিউ ডেজ লেটারটা পরে দেবেন কি রিজাইনিং a few days later resigning the job, বা resigning the job after a few days he returned to his homeland, এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে 14 বছর বয়সের সময় শরৎচন্দ্র উপন্যাস লিখিতে আরম্ভ করেন। তাহলে আরম্ভ করেন মানে করেছিলেন, ফার্স্ট ইনডিফিনাইট হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। কে আরম্ভ করেছিলেন? শরৎচন্দ্র। তাহলে শরৎচন্দ্র হচ্ছে সাবজেক্ট, শরৎচন্দ্র স্টার্টেড, মানে শরৎচন্দ্র শুরু করেছিলেন বা স্টার্ট করেছিলেন। কি স্টার্ট করেছিলেন? স্টার্টেড রাইটিং নভেলস, মানে উপন্যাস লেখা শুরু করেছিলেন। কখন? এই যে বিষয়টা বয়স বোঝাচ্ছে, এখানে কিন্তু আপনাকে অ্যাট লিখতে হবে, অ্যাট দি এজ অফ 14, মানে 14 বছর বয়সে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। পাস্ট ইনডিফিনিট কিন্তু এইভাবে করা হলো। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে তাহার কাশীনাথ নামক উপন্যাসখানি এই সময়ের রচনা। তাহলে এই বিষয়টা কিভাবে করা হচ্ছে দেখুন। তাহার কাশীনাথ নামক উপন্যাসটি, দেখুন কিভাবে বলা হচ্ছে, হিজ নোভেল কাশীনাথ, মানে তার কাশীনাথ যে উপন্যাস সেইটা, হিজ নোভেল কাশীনাথ ওয়াজ রিটেন, লেখা হয়েছিল, ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ করা হচ্ছে, তার দ্বারা লেখা হয়েছিল,
এই সময়ের রচনা ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল ডিউরিং দিস পিরিয়ড মানে এই সময়ে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? হিজ নোভেল কাশীনাথ ওয়াজ রিটেন, তার নোভেল কাশীনাথ, তার উপন্যাস কাশীনাথ ওয়াজ রিটেন লেখা হয়েছিল ডিউরিং দিস পিরিয়ড মানে এই সময়ে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হলো? তাহলে আমরা এই যে ট্রান্সলেশন প্রসেসটা ছিল এই ট্রান্সলেশন প্রসেসটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। আপনাদের যদি এখনও সমস্যা থাকে আপনারা ক্লাসটাকে প্রথম থেকে ফলো করুন, অবশ্যই বুঝতে পারবেন। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কী ছিল দেখুন, এখানে একটা ইংলিশ প্রেসি করতে দেওয়া ছিল। এটাকে ফার্স্ট আপনারা ভিডিওটাকে কী করবেন, ভালো করে পজ করে এইটাকে পড়বেন, কী বলতে চাইছে মানেটাকে বুঝবেন, তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি কী বলতে চাইছে। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ওয়ার্ডস, কোন ওয়ার্ডস, সেই ওয়ার্ড দুটো পরে বলছে কি কাইন্ড অর আনকাইন্ড কস্ট নাথিং, মানে কাইন্ড আর আনকাইন্ড এই ওয়ার্ডগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, মূল্য নেই, মানে দাম নেই, মানে আর্থিক দিক থেকে কিন্তু কোনো দাম নেই, সেটাই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, বাট দে আর ভেরি পাওয়ারফুল ফ্যাক্টরস ইন গিভিং প্লেজার্স অর কজিং মিজারি, কিন্তু এইগুলোর পাওয়ারফুল ফ্যাক্টর, কিসের পাওয়ারফুল ফ্যাক্টর? ইন গিভিং প্লেজার দেওয়ায়, আনন্দ দেওয়ায়, অর কজিং মিজারি বা মিজারির কিন্তু কারণ এই দুটো ওয়ার্ড। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? বলতে চাইছে কি, বলতে চাইছে যে কাইন্ড আর আনকাইন্ড এই দুটো যে ওয়ার্ড এদের ভ্যালু কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ভ্যালু নেই, কিন্তু এরা পাওয়ারফুল ফ্যাক্টর কোন হিসেবে? আনন্দ দেওয়া বা দুঃখ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই দুটো বিষয়, এই দুটো ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, দে ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল, এই দুটোকে কিন্তু গুড এবং ইভিল এই দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যায়। দি ইনফ্লুয়েন্স অফ ওয়ার্ডস লাস্ট, মানে ইনফ্লুয়েন্স অফ ওয়ার্ডস মানে কথার যে ইনফ্লুয়েন্স প্রভাব, সেটা কি বলছে? লাস্ট থ্রু আ লাইফ টাইম, মানে কথা কিন্তু যে প্রভাবটা সেটা কিন্তু লাইফ টাইম থেকে যায়, মানে আপনি যদি একটা কথা বলে ফেলেন সেটা কিন্তু জীবনে আর কখনো ফিরিয়ে নিতে পারবেন না, সেই কথাটা কিন্তু লাইফ টাইম থেকে যাবে, সেই বিষয়টাই বলছে। তারপরে দেখুন কি বলছে, আ হোম ওয়্যার দি পিপল ডু নট ইউজ কাইন্ড ওয়ার্ডস টু ওয়ান অ্যানাদার মাস্ট বি লাইক আ ডেজার্ট, একটা বাড়ি যেখানে কিনা কোনো মানুষ অপর মানুষের সাথে ভালো কথাবার্তা না বলে, কাইন্ড সদয় ওয়ার্ডস যদি তারা ইউজ না করে, তারা কিন্তু সেটা ডেজার্টে পরিণত হয়। এখানে উদাহরণ দিচ্ছে। ঠিক আছে, দেয়ার আর মেনি হু থিঙ্ক দ্যাট, মানে এমন অনেক কেউ আছে যারা কিনা যারা ভাবে যে ইট ইজ এনাফ ইফ উই হেল্প দি পুয়ার ম্যাটেরিয়ালি, মানে আমরা যদি গরিবদেরকে কোনো জিনিসপত্র দিয়ে তাদেরকে সাহায্য করি তাহলেই কিনা সব থেকে ভালো হবে, তাহলে কিনা সেটাই কিনা যথেষ্ট, এরকমটা কিন্তু অনেকে মনে করে থাকেন। ইট ইজ নট নেসেসারি টু ইউজ কাইন্ড ওয়ার্ডস অ্যালং উইথ গিফটস, বলছে ইট ইজ নট নেসেসারি, তারা এটা আরও কি মনে করছে যে এটা নেসেসারি নয় টু ইউজ কাইন্ড ওয়ার্ডস অ্যালং উইথ গিফটস, যে গিফটস দেওয়ার সাথে কাইন্ড ওয়ার্ডস যে ইউজ করতে হবে সেটা যে নেসেসারি সেটা কিন্তু তারা মনে করে না। বাট ইট ইজ মিস্টেক, কিন্তু এটা একটা ভুল। ফর আ স্মল গিফট, একটা স্মল গিফট হলেও অ্যাকম্প্যানিড উইথ কাইন্ড ওয়ার্ডস, যার সঙ্গে কিনা কাইন্ড সদয় কথাবার্তা বলা হয়, ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল, সেটাই কিনা সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল হয় দ্যান আ লার্জ গিফট, একটা লার্জ গিফটের থেকে। বেস্টোড উইথ ইনডিফারেন্স, বেস্টোড মানে হচ্ছে অর্পিত করা, ইনডিফারেন্স মানে হচ্ছে অনিচ্ছা বা উদাসীনতা, মানে অনিচ্ছা বা উদাসীনতার সঙ্গে যদি কোনো বড় গিফট অর্পণ করা হয় তার সাথে যদি কি বলা হচ্ছে যে কি স্মল গিফট অ্যাকম্প্যানিড উইথ কাইন্ড ওয়ার্ডস, মানে একটা স্মল গিফট অ্যাকম্প্যানিড উইথ কাইন্ড ওয়ার্ডস, যদি একটা কাইন্ড ওয়ার্ডের সাথে কোনো স্মল গিফটকে দেওয়া হয়, ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল, সেটাই সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল হয় দ্যান আ লার্জ গিফট, একটা লার্জ গিফটের থেকে। যে সেই লার্জ গিফটের সাথে কি জড়িত আছে, সেই লার্জ গিফটটা যদি বেস্টোড করা হয়, অর্পিত করা হয় অনিচ্ছার সাথে, তার থেকে কিন্তু একটা স্মল গিফট যেটা কিনা সদয় কথাবার্তার সাথে দেওয়া হয় সেটা কিন্তু সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। এই বিষয়টাই বলছে। তাহলে আপনারা যখন ভালো করে পড়ছেন কি বুঝতে পারছেন, এখানে বলতে চাইছে, এখানে এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললো সেটা কি, সেটা বলতে চাইছে যে কাইন্ড যে কথাবার্তা মানে সদয় যে ওয়ার্ডস, সদয় যে কথাবার্তা, সেইগুলোর কিন্তু ইম্পর্টেন্সটা কতখানি, এই যে ভরে ভরে উদাহরণগুলো দিল তার মাধ্যমে কিন্তু বোঝাতে চাইলো যে কাইন্ড কথাবার্তার বা সদয় কথাবার্তার গুরুত্ব কতখানি, তাই না? তার মানে কি, তার মানে হচ্ছে ইউজ অফ কাইন্ড অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস, মানে কাইন্ড এবং আনকাইন্ড ওয়ার্ডের ব্যবহার কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আমরা যে এই যে কথাবার্তা বলি সেই কথাবার্তার মধ্যে যে আমরা শুধুমাত্র কমিউনিকেশন করে থাকি, আলাপচারিতা করে দিই তা নয়, আমরা কথাবার্তার মধ্যে দিয়ে কী করে থাকি, কথাবার্তা এমন কাইন্ড কথাবার্তা আছে তার মধ্যে দিয়ে কিন্তু অন্যের দুঃখকে কিন্তু তার দুঃখে কি করা যায়, তার দুঃখে প্রলেপ মালিপ্ত করা যায় বা তার দুঃখকে মিটিয়ে দেওয়া যায়, এরকমও কিন্তু কথাবার্তা কাইন্ডের মাধ্যমে কিন্তু করা যায়। ঠিক আছে, সুতরাং কাইন্ড ওয়ার্ড কি, কাইন্ড ওয়ার্ড একটা মানে আনকাইন্ড ওয়ার্ডের থেকে কিন্তু বেশি অ্যাকসেপ্টেবল হয় এবং এর গুরুত্ব কিন্তু এটা কিন্তু মানে টাকা দিয়ে কিন্তু কেনা যায় না, এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চাইছে, তাই না?
দেখুন তাহলে আমরা ফার্স্ট একটা কিভাবে এর টাইটেল দেওয়ার চেষ্টা করছি। টাইটেলটা কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া চাই। কীরকম টাইটেলস, আপনি যেটা বুঝলেন পড়ে, যে মানেটা বুঝতে পারলেন সেই অনুযায়ী কিন্তু টাইটেলটা দেবেন। টাইটেলটা তাহলে কী দেওয়া হলো, ইম্পর্টেন্স অফ ইউজিং কাইন্ড ওয়ার্ডস, মানে কাইন্ড ওয়ার্ডস ইউজ করার ইম্পর্টেন্স কতটা, যেটা আমরা এই প্যাসেজটা থেকে বুঝলাম। ঠিক আছে, দেখুন কীভাবে আনসারটা করছি। আনসারটা কীভাবে করা হলো, দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দি ইউজ অফ কাইন্ড অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস, ইউজ অফ কাইন্ড অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ড প্লেজ, পালন করে, ভূমিকা গ্রহণ করে, কি প্লেস আ গ্রেট রোল ইন আওয়ার লাইফ, মানে আনকাইন্ড এবং কাইন্ড ওয়ার্ডের যে ইউজ সেটা কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ার্ডস আর নট অনলি ইউজড ফর মেকিং কমিউনিকেশন, মানে ওয়ার্ডস কিন্তু শুধুমাত্র কমিউনিকেশনের জন্যই কিন্তু ইউজ করা হয় না, বাট অলসো ইউজড অ্যাজ অ্যান আনগুয়েন্ট ইন মিজরি। এই আনগুয়েন্ট মানে হচ্ছে প্রলেপ মালিপ্ত করা, ঠিক আছে, অ্যাজ অ্যান আনগুয়েন্ট ইন মিজরি, মানে দুঃখতে প্রলেপ মালিপ্ত করে, দুঃখকে কিন্তু নিবারণ করে, এরকম হিসেবে কিন্তু একটা ওয়ার্ড কিন্তু ইউজ করা উচিত, বা এরকম কিন্তু ইউজ করা হয়। কমিউনিকেশন ছাড়াও কিন্তু ওয়ার্ডস ইউজ করার কিন্তু এই ভূমিকাটা আছে। ঠিক আছে, তাই আমরা ইম্পর্টেন্স অফ ইউজিং ওয়ার্ডস কিন্তু ইউজিং কাইন্ড ওয়ার্ডস কিন্তু লিখলাম। তারপরে কি বলছে দেখুন, আ কাইন্ড ওয়ার্ড ইজ রাদার অ্যাকসেপ্টেড, আ কাইন্ড ওয়ার্ড ইজ রাদার অ্যাকসেপ্টেড দ্যান অ্যান আনকাইন্ড ওয়ার্ড, মানে একটা আনকাইন্ডের ওয়ার্ডের থেকেও কিন্তু একটা কাইন্ড ওয়ার্ড বেশি অ্যাকসেপ্টেড হয়। অ্যান্ড ইট ইজ বলতে কিন্তু কাইন্ড ওয়ার্ডের কথা বলা হচ্ছে। অ্যান্ড ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আ কস্টলি গিফট, এবং এটা কিন্তু একটা কস্টলি গিফটের থেকে কিন্তু মোর ভ্যালুয়েবল। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কীভাবে করা হচ্ছে, বারংবার সেই প্রত্যেক ক্লাসে আপনাদেরকে একই কথা বলছি, কি আপনারা ফার্স্ট ভালো করে পড়বেন, যাদের এখনও পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা ফার্স্ট ভালো করে বিষয়টাকে 2-3 বার একদম দ্রুত পড়বেন। দ্রুত পড়ার পর আপনার মনের ভিতরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, আপনার ব্রেনের যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন, যেটা বুঝলেন সেই অনুযায়ী সুইটেবল টাইটেল, এবং যেটা বুঝলেন সেই অনুযায়ী বিষয়টাকে লিখবেন খুব সংক্ষেপে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা প্রেসিটাকে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী টাস্ক কী ছিল দেখুন, একটা বাংলা সারাংশ ছিল। এটাকে আর পড়ে সময় নষ্ট করছি না, আপনারা পড়ে মানেটা বোঝার চেষ্টা করুন। তারপর এখানে কি বলছে জাস্ট আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন এখানে কি বলছে। তাহলে এখানে বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে যে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কিন্তু একটা বিশ্বজনীন আত্মীয়তার কিন্তু একটা উদাহরণ। মানে ভারতবর্ষের মধ্যে কি হয়, বিশ্বজনীন যে আত্মীয়তা সেই বিষয়টা কিন্তু খুঁজে পাওয়া যায়। এই ভারতবর্ষ এমন একটা দেশ যে কিনা তার অসাধারণ একটা প্রতিভা, সে তার সেই প্রতিভার মাধ্যমে কি করেছে, সবাইকে কিন্তু আপন করে নিয়েছে। সে ভালো বা মন্দ কাউকেই কিন্তু তার মধ্যে বিভেদ সৃষ্টি করেনি, সবাইকে কিন্তু সমান চোখে দেখেছে, এবং উভয় পক্ষকে কিন্তু জড়িয়ে কি করেছে, বিশ্বজনীন আত্মীয়তার যে বন্ধন, সেই বন্ধন কিন্তু সৃষ্টি করেছে ভারতবর্ষ। এবং সেই কারণেই কি হয়েছে, ভারতবর্ষের মধ্যে কিন্তু বিভিন্ন রকম যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কিন্তু মেলবন্ধন লক্ষ্য করা যায়। এই বিষয়টাই বলতে চাইছি এর মধ্যে। আচ্ছা, তাহলে আপনারা ভালো করে পড়েছেন, মানেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। দেখুন আমরা কিভাবে একটা সুইটেবল টাইটেল দিচ্ছি। টাইটেলটা দিলাম কীরকম দেখুন, ভারতবর্ষ বিশ্বজনীন আত্মীয়তার উদাহরণ। মানে ভারতবর্ষের মধ্যে কিন্তু বিশ্বের সমস্ত ব্যক্তি, মানে বিশ্বের সমস্ত জাতি বা অন্যান্য জাতি, তারা বিভিন্ন রকম সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এবং তাদের আত্মীয়তার মধ্যে বন্ধন করেছে। ভারতবর্ষ সবাইকে অ্যাকসেপ্ট করেছে, কাউকে বাদ দেয়নি। তাই আমরা এরকমভাবে লিখলাম কি, ভারতবর্ষ বিশ্বজনীন আত্মীয়তার উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আনসারটা কীভাবে লিখছি দেখুন, যেহেতু এটা একদম সংক্ষিপ্ত একটা প্যাসেজ, খুব ছোট একটা প্যাসেজ, সুতরাং বেশি বড় করবেন না। ওয়ার্ড যে লিমিটটা আছে 1/3 করে লিখতে হবে, সেই ওয়ার্ড লিমিটের প্রতি কিন্তু একটু নজর রাখবেন। দেখুন আমরা কিভাবে করছি, এটাকে এইভাবে করলাম। দেখুন, পরকে আপন করার প্রতিভা ভারতবর্ষের মধ্যে রয়েছে। ঠিক আছে, পরকে আপন করার প্রতিভা ভারতবর্ষের মধ্যে রয়েছে। ভালো ও মন্দের মধ্যে বিভেদ না করে দুই পক্ষকে জড়িয়ে সে বিশ্বজনীন আত্মীয়তায় আবদ্ধ হয়েছে। এই যে সে বলতে কিন্তু ভারতবর্ষের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, ভালো ও মন্দের মধ্যে বিভেদ না করে দুই পক্ষকে বা উভয় পক্ষকে জড়িয়ে সে বিশ্বজনীন আত্মীয়তায় আবদ্ধ হয়েছে। ঠিক আছে, এবং সেই কারণেই ভারতবর্ষের মধ্যে সংস্কৃতির মেলবন্ধন লক্ষ্য করা যায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো। তাহলে যেভাবে আপনি এই ইংলিশ প্রেসি করছেন, সেইভাবেই কিন্তু বাংলা সারাংশ করবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমাদের। তাহলে এই যে সারাংশ প্যাসেজটা এটা কমপ্লিট করলাম আমরা। আমাদের পরবর্তী একটা রিপোর্ট ছিল। দেখুন রিপোর্টটা কী ছিল, সেই কোভিড-19 সঙ্গেও কি হচ্ছে, ডেঙ্গুর হানা পড়ছে নতুনভাবে, সেই বিষয়ের উপর আমাদের একটা রিপোর্ট দেওয়া ছিল। দেখুন কীভাবে আমরা এর একটা সলিউশন দিচ্ছি। ফার্স্ট টাইটেলটা দেবেন সুন্দরভাবে। দেখুন আমরা টাইটেলটা কীভাবে দিলাম, একটা শহরের নিয়ে বলা হচ্ছে, তাহলে আমাদের শহর কলকাতাকে নিয়ে লিখলাম কি, কলকাতা ফেসেস ডেঙ্গু চ্যালেঞ্জ ডিউরিং মনসুন ইন কোভিড-19 প্যান্ডামিক। মানে কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে বর্ষাতে কি হচ্ছে, ডেঙ্গুর হানা বা ডেঙ্গুর একটা চ্যালেঞ্জ কলকাতার কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু আমরা কী করলাম, টাইটেল হিসেবে দিলাম। ঠিক আছে,
তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাটটা হয় সেটা মেনটেন করলাম। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা একদম সংক্ষেপে রিপোর্টের মূল বিষয়বস্তু যেটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সেই হিসেবে কিন্তু দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। The number of corona positive cases in the state exceeds 50,000 মানে স্টেটে কিন্তু করোনা পজিটিভের কেস কিন্তু 50,000 ক্রস করে গেছে। বিসাইডস পাশাপাশি 15,000 ডেঙ্গু পেশেন্ট কেসেস কেম ইন ফ্রন্ট অফ কলকাতা অনলি ইন সেপ্টেম্বর। কেবলমাত্র সেপ্টেম্বর মাসেই কি হয়েছে, 15,000 ডেঙ্গু পজিটিভ কেস কিন্তু এসেছে। ঠিক আছে, মানে করোনার মধ্যেই আমরা এই বিষয়টা লেখার চেষ্টা করছি যে করোনার মধ্যেই নতুন একটা চ্যালেঞ্জের মুখোমুখি কলকাতা, এই বিষয়টা আমরা নিয়ে লিখছি, সেই হিসেবে কিন্তু এরকমভাবে লিখছি। ঠিক আছে, আপনি যদি করোনা না থাকতো তাহলে অন্যরকমভাবে লিখতেন, যেহেতু এখানে কোভিড-19 এখন প্যান্ডেমিক হয়ে আছে এবং সেই মুহূর্তেই কিন্তু ডেঙ্গুটা একটা বিশাল আকার ধারণ করছে, সেই হিসেবে কিন্তু আমরা এই বিষয়টাকে লিখলাম যে কি ফার্স্ট দিলাম দি নাম্বার অফ করোনা পজিটিভ কেসেস ইন দি স্টেট এক্সিডস 50,000, এটা ফার্স্ট উল্লেখ করে নিলাম। তারপরে কি বললাম, বিসাইডস পাশাপাশি 15,000 ডেঙ্গু পেশেন্ট কেসেস কেম ইন ফ্রন্ট অফ ক্যালকাটা অনলি ইন সেপ্টেম্বর। ঠিক আছে, কেবলমাত্র সেপ্টেম্বর মাসে 15,000 ডেঙ্গু পজিটিভ যে কেস সেটা কিন্তু সামনে এসছে। ঠিক আছে, অ্যাট লিস্ট মোর দ্যান 100 পিপল অলরেডি ডায়েড ইন ডেঙ্গু। ঠিক আছে, বোঝা গেল, তাহলে 100-এরও বেশি কিন্তু মানুষ এই ডেঙ্গুতে মারা গেছে এখনো পর্যন্ত। অ্যাজ আ রেজাল্ট এর ফলে অ্যাংজাইটি ইজ গ্রোয়িং ডে বাই ডে, এর ফলে কিন্তু যে উদ্বেগ যে বিষয়টা সেটা কিন্তু বাড়ছে দিনের পর দিন। ঠিক আছে, দি চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি কল্ড অ্যান এমার্জেন্সি মিটিং টু লুক ইনটু দি ডেঙ্গু সিচুয়েশন ইন কলকাতা। মানে চিফ মিনিস্টার কি করেছে, এই যে কলকাতায় যে সিচুয়েশনটা, ডেঙ্গু যে সিচুয়েশনটা, তার জন্য কিন্তু আলোচনা করার জন্য এমার্জেন্সি মিটিং ডেকেছেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে এইভাবে কিন্তু বিষয়টাকে লিখলাম। এবারে যে দেখুন সেকেন্ড যে প্যারাগ্রাফটা যেটা কিনা রিপোর্টের মূল প্যারাগ্রাফ, সেখানে কিন্তু আপনাকে পুরো ডিটেলসে বিষয়টাকে বলতে হবে। দেখুন কিভাবে এখানে বলা হচ্ছে, এখানে আমরা এইভাবে করলাম। দেখুন কি বলছি এখানে, ইন অ্যাডিশন টু দি র্যাপিড রাইজ ইন ইনসিডেন্স অফ করোনা ইনফেকশন, মানে করোনা দ্রুত সংক্রমণের পাশাপাশি নতুন সংযোজনটা কি হচ্ছে, সিজনাল ডেঙ্গু আউটব্রেক হ্যাভ অলসো স্টার্টেড ইন কলকাতা। মানে তার সাথে সাথে কিন্তু মরশুমি যে ডেঙ্গু, সিজনাল ডেঙ্গু মানে মরশুমি যে ডেঙ্গু, সেটা কিন্তু কলকাতায় শুরু হয়ে গেছে ছড়িয়ে পড়া, লাইক এভরি ইয়ার, প্রত্যেক বছরের মতো। কিসের সাথে সাথে, উইথ দি অনসেট অফ মনসুন, মানে বর্ষার শুরুর সাথে সাথে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, ডক্টরস আর কনসার্নড অ্যাবাউট দি রাইজিং নাম্বার অফ ডেঙ্গু কেসেস ইন ডিফারেন্ট পার্টস অফ নর্থ টু সাউথ কলকাতা। মানে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা পর্যন্ত করোনা এই ডেঙ্গুর যে এই যে ভয়াবহ যে আকার, এটা নিয়ে কিন্তু ডাক্তাররা কি করেছে, উদ্বেগ প্রকাশ করেছেন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, অ্যাকর্ডিং টু দি ডক্টরস, ডাক্তারদের মত অনুযায়ী, দিস টাইপ অফ ডেঙ্গু ইজ রিডিউসিং দি ইমিউনিটি অফ দি হিউম্যান বডি। এই ডেঙ্গু কী করছে, মানুষের মধ্যে কিন্তু যে ইমিউনিটি পাওয়ার, অনাক্রমতার যে ক্ষমতা, সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে। তারপরে দেখুন কি হচ্ছে, আর দি লিভার ইজ সেভারলি ড্যামেজড, লিভার কিন্তু ড্যামেজ হয়ে আসছে। ইনফেকশনস অ্যান্ড সেপটিক প্রবলেমস আর অন দি রাইজ, মানে ইনফেকশন এবং সেপটিক প্রবলেমস কিন্তু বাড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ, তার সাথে আর কি হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং ইন দি ব্রেন অ্যান্ড দ্যাট রেজাল্টস ইন ডেথ। ব্রেনে কি হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এবং তার ফলে কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, এখানে কিন্তু অ্যাকর্ডিং টু ডক্টরস এইভাবেই লিখলাম। তারপরে দেখুন কি বলা হচ্ছে, হাউ এভার, যাই হোক, সাম অফ দি ডক্টরস হ্যাভ এক্সপ্রেসড কনসার্ন, মানে কিছু ডাক্তার তাদের উদ্বেগ প্রকাশ করেছে। অ্যাকর্ডিং টু দেম, তাদের মত অনুযায়ী, দি টাইপ অফ ডেঙ্গু হ্যাজ চেঞ্জড আ লট দিস ইয়ার, এই বছরে কিন্তু ডেঙ্গু কি হয়েছে, খানিকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ইন দিস টাইম, এই সময়ে, দি মোস্ট কেসেস অফ ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ক্লাসিক্যাল যে ডেঙ্গু ফিভারটা ছিল সেটাতে কি হচ্ছে, দি নাম্বার অফ প্লেটলেটস ইজ ডিক্লিনিং র্যাপিডলি, প্লেটলেটসের সংখ্যা কিন্তু খুব দ্রুত সংখ্যায় হু করে কিন্তু কমে যাচ্ছে, রক্তে যে প্লেটলেটস থাকে তার সংখ্যা কিন্তু দ্রুত সংখ্যায় কমে যাচ্ছে। দেন তারপরে ইট ইজ ইনক্রিজিং ভেরি স্লোলি, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, দি রিস্ক অফ ডেথ ফর দিস টাইপ অফ ডেঙ্গু, এই টাইপের ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু যে রিস্ক ব্যাপারটা, ঝুঁকিটা, ইজ গ্রেটলি ইনক্রিজ, তার জন্য কিন্তু ঝুঁকিটা কিন্তু খুব বেশি পরিমাণে বাড়ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কীভাবে ছড়িয়ে পড়ছে, ডাক্তারদের মতামত কি, এই যে বিষয়টা আমরা এখানে লিখলাম। আরও অনেক কিছু লেখা যায়, কিন্তু যেহেতু ওয়ার্ড লিমিটস আছে, তা আপনারা অনেক কিছু সংযোজন করতে পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই, আপনারা নিজের মতো করে লিখুন। জাস্ট আমরা একটা স্পেসিমেন কপি দেখাচ্ছি যে কীভাবে লেখা উচিত। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী যে প্যারাগ্রাফটা দেখবো, এখানে কিন্তু কি দেখবো, একটা কি দেখবো যে
কনক্লুশন যে প্যারাগ্রাফ, মানে এর বিরুদ্ধে মানে এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি কি নিতে চলেছে কলকাতা পৌরসভা থেকে শুরু করে, এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে, দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি হ্যাজ অলরেডি কমপ্লিটেড সেভারাল মিটিংস, মানে কলকাতা মিউনিসিপ্যালিটি অনেক মিটিং করে ফেলেছে এর মধ্যে, টু মেক অ্যাওয়ার বা টু ইনক্রিজ অ্যাওয়ার অফ দি সিচুয়েশন ইন কলকাতা, মানে কলকাতা অধিবাসী বা কলকাতা যারা থাকে সেই সমস্ত অঞ্চলের লোকেদের কিন্তু অ্যাওয়ার করার জন্য। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইকিং ক্যাম্পেইন ইজ গোয়িং অন, মাইকে যে প্রচার সেটা কিন্তু চলছে অন টু কিসের জন্য, গোয়িং অন টু ক্রিয়েট অ্যান অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ারনেস এটা বাড়ানোর জন্য কিন্তু চলছে। ঠিক আছে, তারপর দেখুন অ্যাকর্ডিং টু দি ডক্টরস, মানে ডক্টরসদের মত অনুযায়ী টু রিডিউস ডেঙ্গু আউটব্রেক, ডেঙ্গু আউটব্রেক কমাতে গেলে মসকিউটো শুড বি রিডিউস ফার্স্ট, মসকিউটোদের কিন্তু আগে কি করতে হবে, রিডিউস করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন ক্লিনলিনেস ইজ ভেরি নেসেসারি অ্যাট দিস টাইম, এই সময় কিন্তু ক্লিনলিনেসটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তারপরে কি বলছে, চেয়ারম্যান অফ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যিনি চেয়ারম্যান তিনি কি বলেছেন, বলেছেন যে ইফ দেয়ার ইজ ফিভার, যদি কিনা জ্বর হয়, ব্লাড শুড বি টেস্টেড, ব্লাড টেস্ট করা উচিত, বিকজ কারণ অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ লেট, যত এটা দেরি হবে, ইন দি ট্রিটমেন্ট চিকিৎসায়, দি রিস্ক অফ দি লাইফ ক্যান ইনক্রিজ, মানে লাইফের রিস্ক কিন্তু জীবনের ঝুঁকি কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। কিভাবে করলাম, তাহলে আমরা কি করলাম এখানে জাস্ট কিভাবে একটা লিখতে হয় মূল একটা ব্যাপারটা আমরা এখানে লিখে দেখালাম। আপনারা কিন্তু নিজেদের মতো করে লিখবেন, কারণ পরীক্ষায় যে এটা আসবে এর কোনো গুরুত্ব নেই, মানে এর কোনো সম্ভাবনা নেই, এটা আসতেও পারে নাও আসতে পারে, যেটা পরীক্ষা আসবে সেটাকেই আপনাকে লিখে আসতে হবে টাইমের মধ্যে। সুতরাং আপনার ডেলি বেসিকের যে বিষয়গুলো দেওয়া হচ্ছে আপনার নিজের থেকে লিখে কিন্তু সাবমিট করুন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা দেখুন, একটা বাংলা সারাংশ ছিল, এটাকে ফার্স্ট আপনারা একইভাবে আবার পড়ে নিন, বাংলায় ব্যাপারটা বলা হয়েছে, তারপর আমরা বোঝাতে চাইছি যে কি বলতে চাইছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন কি বলছে এখানে তাহলে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে নিন্দা যদি না থাকে তাহলে কিন্তু মহত্ব ব্যাপারটা কিন্তু এতটা গুরুত্ব থাকতো না। নিন্দা যে নিন্দা করে, যা অর্থাৎ যিনি নিন্দুক তিনি কিন্তু মহত্বের, যিনি আর কি মহান লোক বা মহৎ কাজ করেন, তার যে বিষয়গুলোকে তুলে ধরেন, তার যে কোথায় মানে ভুল হচ্ছে সেই বিষয়গুলোকেই যে তুলে ধরেন তা নয়, তার ফলেই কিন্তু মহান মানুষ যিনি মহান হওয়ার সুযোগ পান তিনি কিন্তু মহৎ কাজ করতে আরও ব্রতী হন এবং তার ফলে সেটা সংশোধনগুলোকে শুধরে নিয়ে কিন্তু নতুন কাজ করতে পারে বা সেইভাবে কিন্তু মহান হতে পারে। তার মানে কি, মহত্ব যে বিষয়টা সেটা কিন্তু নিন্দার দ্বারাই কিন্তু পূর্ণ সার্থকতা লাভ করে। মানে নিন্দা যদি না থাকতো তাহলে কিন্তু মহত্ব সেটার পূর্ণ সার্থক যে ব্যাপারটা সেটা কিন্তু লাভ করতে পারতো না। মহান কাজের পিছনে নিন্দার কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং মহান যে ব্যক্তি সেই মহান ব্যক্তির মহৎ যে কাজ, সেই মহৎ কাজের গুণবিচারী বা সংশোধক বা বিয়োজক যাই বলেন না কেন, সেটা যে শুধু নিন্দুক করে তাই নয়, নিন্দুক কিন্তু তার যে চলার পথ সেটা কিন্তু আরও মসৃণ করে, তার চলার পথকে কিন্তু সুদৃঢ় করে, তাই না? দেখুন বিষয়টাকে আমরা কিভাবে করছি, ফার্স্ট একটা টাইটেল দেওয়ার চেষ্টা করলাম, কিভাবে দিলাম, যে নিন্দুক মহত্বের সংশোধক ও কারিগর। তার মানে ব্যাপারটা বুঝে নিন যে নিন্দুক মহত্বের সংশোধক ব্যাপারটা কি, সংশোধক মানে নিন্দা করছেই বলেই যে আর কি মহান কাজ করছে সে কিন্তু তার ভুলগুলোকে শুধরে নিচ্ছে এবং সেই ভুলগুলোকে শুধরে নিতে কে সাহায্য করছে, নিন্দুক সাহায্য করছে। সেই কারণেই কিন্তু নিন্দুককে আমরা মহৎ কাজের কারিগর বললাম, মানে মহান ব্যক্তির কারিগর কিন্তু নিন্দুক, এইভাবে কিন্তু কারিগরটা লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কেন সংশোধক এবং কারিগর লিখলাম। আচ্ছা, আমরা কিভাবে আনসারটা করছি দেখুন, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। মহত্ব নিন্দার দ্বারাই তার পূর্ণ সার্থকতা লাভ করে, মহত্ব নিন্দার দ্বারাই কিন্তু পূর্ণ সার্থকতা লাভ করে। ঠিক আছে, মহান কাজের পিছনে নিন্দার গুরু ভূমিকা আছে। ঠিক আছে, তারপরে দেখুন নিন্দুক কেবল মহান ব্যক্তির গুণবিচারী বা সংশোধক বা বিয়োজকই নয়, মানে নিন্দুক যিনি নিন্দা করছেন তিনি যে মহান ব্যক্তির শুধু ভুল ত্রুটিগুলোকে তুলে ধরছেন বা তাকে সংশোধন করে দিচ্ছেন এরকম কিন্তু নয়, আর তার সঙ্গে কি করে, বরং মহৎ কার্যসিদ্ধির একজন কারিগরও বটে। মানে কি, তিনি তুলে ধরছেন বিষয়গুলোকে যে মহান কাজের এই জায়গাগুলোতে ভুল হচ্ছে, তার ফলে কী হচ্ছে, যিনি মহান ব্যক্তি তিনি তার কাজগুলোকে শুধরে নিচ্ছেন। তার মানে আলটিমেটলি নিন্দুকের দ্বারাই কিন্তু সে সেই কাজগুলোকে শুধরে ফেলে মহৎ কাজ করতে পারছে। তার ফলে সেই কারণেই বলা হলো যে নিন্দুক হচ্ছে কি, মহৎ কাজ যিনি মহান ব্যক্তি তার কিন্তু কারিগর হচ্ছে নিন্দুক। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে কীভাবে করলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 48 নম্বর ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করলাম। আমাদের 49 যে ক্লাসটা পরের দিন থেকে শুরু হবে সেখানে কিন্তু আমাদের টাস্কের যে শিডিউলটা থাকে সেটা কিন্তু স্টাইল একটু চেঞ্জ হবে। সেখানে আপনারা কি পাবেন, সেখানে আপনারা বাংলার 3টে যে টাস্ক সেটা সম্পূর্ণভাবে পাবেন এবং ইংলিশে কিন্তু আবার 3টে টাস্ক পাবেন, মানে একই দিনে কিন্তু 6টা করে টাস্ক পাবেন। ঠিক আছে, মানে ট্রান্সলেশন পাবেন ইংলিশে,
তো তার সঙ্গে প্রেসি পাবেন, তার সঙ্গে রিপোর্ট পাবেন, একইভাবে কিন্তু বেঙ্গলির 3টে পাবেন, বঙ্গানুবাদ পাবেন, আর তার সাথে আপনার ওই সারাংশ পাবেন এবং প্রতিবেদন পাবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এখানে আজকে যে ক্লাসটা এখানে কমপ্লিট করলাম। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে কিনা আমরা কি করব, এত নতুন করে নতুনভাবে উদ্যম দিয়ে আপনাদের জন্য রেগুলার ক্লাস প্রোভাইড করতে পারবো। তাহলে আজকে ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।